Welcome to Sports Live, presented by Cool, presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবির নতুন নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন হাবিবুল বাশারের প্যানেল। পাকিস্তান সিরিজের স্কোয়াডের 4 ক্রিকেটার ম্যাচ খেলারই সুযোগ পাননি, সে কারণে অপরিবর্তিত দল বলছেন বাশার। 17 এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। আইপিএল ও পিএসএল চলমান, তাই তো অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে ব্ল্যাক ক্যাপরা। বাংলাদেশেরও 6 ক্রিকেটার খেলছে পিএসএল, কিন্তু নির্বাচকরা তারপরও ঘোষণা করেছে সেরা শক্তির দল। কারণটা স্পষ্ট, সরাসরি বিশ্বকাপে জায়গা করাটা সবার আগে গুরুত্ব দিচ্ছে বোর্ড। শুধু তাই নয়, স্কোয়াডে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতেই সবশেষ সিরিজের দল অপরিবর্তিত রেখেছে নতুন নির্বাচক প্যানেল। দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মাহিদুল ইসলাম সুযোগ পাইনি, ওকে বাদ দিতে হলে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে না আমি কেন বাদ দেবো। সেটা আমাদের কাছে ছিল না। আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তারা সুযোগ পেয়েছে, যে জন্য সুযোগ পেয়েছে তাদেরকে একটু সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এটা মূল কারণ ছিল আসলে সেম টিম রেখে দেওয়ার জন্য। আর সেম টিম যারা খেলেছেন, গত সিরিজে ওপেনার লিটন দাস খেলেছিলেন 4 নম্বরে। মেকশিফট পজিশনে লিটন খারাপ করেননি। এই সিরিজেও লিটন খেলবেন একই পজিশনে। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে লিটনের আদর্শ জায়গা ওপেনিং, কিন্তু দলের প্রয়োজনকে আগে দেয়া হচ্ছে অগ্রাধিকার। লিটন ওয়াজ কোয়াইট সাকসেসফুল। হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। তাকে নাম্বার 4-এ আনা হয়েছে। আমি যতদূর জানি যে নাম্বার মিডল অর্ডার একটি স্টেবিলিটি করা দরকার, বিকজ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের আসলে ওইখানে খুব একটা এক্সপিরিয়েন্স নাই। বাট ভবিষ্যতে দেখা যাক কী হয়। বাট হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান। আমরা চাই তার বেস্টটা যেন তার কাছ থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সৌম্য সরকার, কিন্তু এই সৌম্য তার আগের সিরিজেও ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার। সৌম্য সরকারকে নিয়ে নতুন নির্বাচক প্যানেলের ভাবনাটা কি? এই সিরিজেও কি বেঞ্চে বসে থাকবেন তিনি? উত্তরটা হ্যাঁ, কিন্তু কেন তার ব্যাখ্যা দিলেন সুমন। যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি সে ওই 2-3টে ম্যাচ খারাপ খেলে চলে যাবে না। সাকিব আল হাসানের জাতীয় দলের প্রত্যাবর্তনের গল্পটা এখন যেন আরব রজনীর গল্পের মতোই। আসলে বাস্তবতা কি? সাকিবকে নিয়ে কি 2027 সালের বিশ্বকাপের কোনো পরিকল্পনা করছেন নির্বাচকরা? ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করেনি। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্য চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। টুর্নামেন্টটি তৃতীয় আসরে সাকিব, মাশরাফিদের মতো তারকারাও খেলতে পারেন বলে জানিয়েছেন দলটির স্বত্বাধিকারী শানিয়ান তানিম। এদিকে এই আয়োজনকে ঘিরে বেশ আশাবাদী আশরাফুল, মাহমুদুল্লাহরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের তৃতীয় আসরে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। নতুন একটি দল যুক্ত হয় এবারে টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হতে যাচ্ছে বলে আশা আয়োজকদের। শনিবার বিসিবিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সাথে পরিচিত হন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদরা প্রতিনিধিত্ব করবেন নিজ দেশকে। এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে সাকিব, মাশরাফিদের মতো তারকাদেরও। মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে তাহলে উই উড লাভ টু হ্যাভ দেম দেয়ার, বিকজ বাট এন্ড অফ দ্য ডে এটার একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের বিসিবির সাপোর্ট লাগবে। ওনাদের এইসব জিনিসপত্র যদি আমরা এড়িয়ে বা আমরা যদি সলভ করে যদি ওনারা একসাথে খেলতে পারে, দে আর মোস্ট ওয়েলকাম টু কাম এন্ড প্লে ফর আস। কেবল অংশগ্রহণের জন্য নয়, বরং নিজেদের সামর্থ্য উজাড় করে দিতে সেরাটা দেওয়ার কথা জানান মোহাম্মদ আশরাফুল। উদাহরণ হিসেবে টানেন প্রোটিয়া ব্যাটার এবিডি ভিলিয়ার্সের প্রসঙ্গ। লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবিডি ভিলিয়ার্সের খেলা যদি দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন, তো আমার মনে হয় যে আমাদের ওইখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও
ভালো একটা প্রিপারেশন নিতে হবে। WCL-কে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বলছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। দলের প্রয়োজনে যে কোনো অর্ডারে ব্যাট করার কথা জানান তিনি। যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি প্রবাবলি করব, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন সে করব, দরকার টিম যেটা করার প্রয়োজন সেটাই করব। এর আগে এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকাদের নিয়ে গড়া দলগুলো অংশ নিয়েছে। বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে অংশগ্রহণকারী দলের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 7-এ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস চেয়ারম্যান। বগুড়ায় 2006 সালে শেষবার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি20 ছিল খুলনার স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ফতুল্লার মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2014 সালের এশিয়া কাপে। এরপর গত এক দশক ধরে বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে। শুক্রবার অ্যাডহক কমিটির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এই মাঠগুলোর সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। বাংলাদেশ ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে 2-1 গোলে হারিয়েছে কিংস। এই জয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই রাকিব, সানডে ও ডরিয়ালটনদের আক্রমণে চাপে থাকে আরামবাগ। খেলার 24 মিনিটে রাকিবের পাশে ডরিয়ালটনের দারুণ প্লেসিংয়ে ডেডলক ভাঙে কিংস। 4 মিনিট পর ইমানুয়েল সান্ডের হেডে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। 63 মিনিটে আরামবাগের হয়ে 1 গোল শোধ দিলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। ফলে 2-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস। গাজীপুরে বিএফএল এর আরেক খেলায় বাংলাদেশ পুলিশকে 2-0 গোলে হারিয়েছে ফর্টিস। ম্যাচের শুরুতেই অনূর্ধ্ব 20 সাফজয়ী অধিনায়ক মিঠু চৌধুরীর নিখুঁত হেডে এগিয়ে যায় দলটি। ম্যাচের শেষ দিকে গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলতে থাকে পুলিশ। উল্টো ইনজুরি টাইমে পিয়াস আহমেদ নোভার দারুণ ফিনিশিংয়ে আরও 1 গোল হজম করে তারা। এই জয়ে আবারও টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফর্টিস এফসি। এশিয়ান গেমস কোয়ালিফাই করে শনিবার বিকেলে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। নিয়মিত কোয়ালিফাই করা বাংলাদেশকে এবার কেন ধুঁকতে হয়েছে? খেলোয়াড়রা বলছেন, তীব্র গরম, পর্যাপ্ত প্রস্তুতির ম্যাচ না খেলার অভাব লাল সবুজকে পিছিয়ে দিয়েছে। বিদেশি কোচ, দেশের বাইরে প্রস্তুতি, ম্যাচ আর ঘরোয়া লিগ চালু না হলে সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে ভালো করতে পারবে না বাংলাদেশ। তাই এখন থেকেই সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চায় ফেডারেশন। চাইনিজ তাইপেকে হারিয়ে শুরুটা দারুণ। লঙ্কান আর উজবেকদের সঙ্গে কিছুটা ধুকেছে, তারপর হংকংয়ের বিপক্ষে স্নায়ুর চাপের সেই টাই ব্রেকারে জিতে লাল সবুজের এশিয়ান গেমস কোয়ালিফাই করা। 9 দলের বাছাই পর্ব শেষে পঞ্চম হয়ে শনিবার বিকেলে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। আমি অবশ্যই আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো এবং আমি মনে করি যে আমরা এটা ফাইনালের জন্য প্রস্তুত ছিলাম, বাট কিছু সার্বিক কারণে আমরা আর কি কোয়ালিফাই করতে পারি নাই। আমরা একটা জায়গায় স্থির আছে, আমাদের পারফরমেন্সটা বাংলাদেশ হকের একটা জায়গায় স্থির আছে, বাট আপনি যদি দেখেন অন্যান্য টিমগুলো দেখেন তো তারা অনেক ডেভেলপ করছে। তারা এখন ওয়ার্ল্ডে বড় বড় টিমগুলোর সাথে তাদের থেকে শক্তিশালী টিমগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলছে। 1978 সালে এশিয়ান গেমস খেলার পর কখনো এশিয়ান গেমসে কোয়ালিফাই করেনি হকিতে এমন ঘটনা ঘটেনি বাংলাদেশের ইতিহাসে। তবে এবার সেই সম্ভাবনা জাগালেও শেষ রক্ষা হয়েছে। কোথায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ? থাইল্যান্ডে খেলার একদিন আগে গেছি, ওখানের ওয়েদার, ওখানে যে নতুন টার্ফটা ছিল এটাও অনেক অ্যাডজাস্টেবলের ব্যাপার আছে, যে আমরা যে অ্যাডজাস্ট করবো এটার সাথে, এটাও অনেক সমস্যার ব্যাপার ছিল। যদি আমরা এগুলো আরও ওভারকাম করতে পারি তাহলে হয়তো বা সামনের দিকে আরও ভালো কিছু আশা করা যাবে। বিশ্ব যেখানে আধুনিক প্রযুক্তি আর টেকনিকের মিশেলে হকিতে ছুটে চলছে, বাংলাদেশে তখন পেশাদার লিগই হয় না 3 বছর হলো। অথচ থাইল্যান্ডের বাছাই পর্বেও টপ স্কোরার বাংলাদেশের আশরাফুল।
আমাদের যেহেতু লিগ হচ্ছে না, এটাও আমাদের হকি পিছিয়ে যাওয়ার একটা কারণ আমাদের দেখা গেছে যে হকি লিগটা হচ্ছে প্লেয়ারদের রুজির একটা অংশ। তো দেখা গেছে যে 2-3 বছর ধরে লিগ না হলে হকি প্লেয়াররা আসলে আর্নিংটা কোথা থেকে করবে? আর আপনি যখন আর্ন করতে পারবেন না, আপনার ফ্যামিলি তো আপনাকে চালাতে হয়। আপনি যদি 2-3 দিকে আপনার মনোযোগ থাকে, আপনি অবশ্যই, আমার মনে হয় না যে একটা জায়গায় আপনি 100% ফোকাস থাকতে পারবেন। সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসের আগে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এগোতে পারবে না হকি ফেডারেশন। চলতে পারতেছি না এই মুহূর্তে, দুইটা কারণ। একটা কারণ হলো আমাদের বেসিক স্ট্রাকচারটা খুব উইক, এটা স্ট্রং করতে গেলে আমাদের সরকারের খুব সহযোগিতা লাগবে। এটা ভালো একটা বিদেশি কোচ আমাদের স্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, প্লেয়ারদের ডেভেলপমেন্ট করবে। এটা হয়তো করতে 2-3 বছর সময় লেগে যেতে পারে, কিন্তু 2-3 খেলার জগতে কিন্তু 5 থেকে 8 বছর কোনো সময় না। ছেলেদের পাশাপাশি চলতি মাসেই ইন্দোনেশিয়ায় নারী এশিয়ান গেমস বাছাই পর্ব খেলবে বাংলাদেশের মেয়েরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। মরুভূমির ট্র্যাকে গতির লড়াইয়ে আবারও বিশ্বজয় করলেন বাংলাদেশের গর্ব অভিক আনোয়ার। রেনল্ড ক্লিও ও সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ 2025-26-এ ওভারঅল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়াচ্ছেন তিনি। বৃষ্টির প্রতিকূলতা আর বিশ্বের ঝানু সব রেসারদের পেছনে ফেলে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই রেসিং স্টার। বৃষ্টি আর পিচ্ছিল ট্র্যাকে চোখের পলকে বাঁক নেওয়া গতির দানব। রেসিং ট্র্যাকে এমন দৃশ্য মানেই স্নায়ুর চরম পরীক্ষা, আর সেই পরীক্ষাতেই লেটার মার্ক নিয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের অভিক আনোয়ার। মরুর বুকে গতির লড়াইয়ে বিশ্বজয়। সংযুক্ত আরব আমিরাতের গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। টুর্নামেন্টের 7ম রাউন্ডে রেনল্ড ক্লিও ক্যাটাগরিতে 10 জন প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি তরুণ। আর এই জয়ের মাধ্যমেই তিনি নিশ্চিত করেন ওভারঅল ইউএই টুরিং কার চ্যাম্পিয়নশিপ 2025-26-এর শিরোপা। আজকে বাংলাদেশের জন্য আমি দুটো সুখবর নিয়ে এসেছি। আমি রেনল্ড ক্লিও ক্লাসে চ্যাম্পিয়ন হয়েছি 10 জনের মাঝখানে ফার্স্ট, এবং গালফ প্রো কার ওভারঅল চ্যাম্পিয়ন 40 জনের মধ্যে চ্যাম্পিয়ন। এই সিরিজটা শুরু হয়েছিল অক্টোবরের লাস্টে 2025-এ। আজকে রাউন্ড 7 শেষ হয়েছে 2026 এপ্রিলে। রোমাঞ্চকর এই টুর্নামেন্ট জুড়ে আধিপত্য বিস্তার করে 377 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন অভিক, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিয়ার ম্যাক্সিম ভলিকিন সংগ্রহ করেছেন মাত্র 207 পয়েন্ট। বৃষ্টির কারণে ট্র্যাক পিচ্ছিল থাকলেও কোনো বিশেষ রেইন টায়ার ছাড়াই শুধুমাত্র স্লিক টায়ার নিয়ে অবিশ্বাস্য ড্রাইভিং নৈপুণ্য প্রদর্শন করেন অভিক। আমার মালয়েশিয়ায় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জুনের শেষে, ওখান থেকে রিকভার করে রিহ্যাব করে ঠিকঠাক হয়ে আমার টিমের সাপোর্টে কোনো স্পন্সর ছাড়া বাংলাদেশের জন্য আবারও ইতিহাস গড়লাম দুটো চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে। আজকে বৃষ্টির মধ্যে রেস ছিল, রেসটা অনেক ডিফিকাল্ট ছিল কারণ বৃষ্টি পড়ছিল, আর আমি তানভীর ভাইকে বলেছিলাম যে আজকে যেমনি আমি দুটা রেস জিতেই চ্যাম্পিয়ন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো শক্তিশালী দেশের 40 জন বাঘা ড্রাইভারকে পেছনে ফেলে তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করল। এই সাফল্য দেশের মোটর স্পোর্টস ইতিহাসে এক নতুন মাইল ফলক। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। টানা ব্যর্থতায় পিএসএলে দলের একাদশ থেকেই বাদ পড়লেন রিশাদ হোসেন। রিশাদকে বসিয়েও সুবিধা করতে পারেনি তার দল পিন্ডিজ। টানা 5 হারের মুখ দেখেছে নবাগত দলটি। আগের আসরের পাকিস্তান সুপার লিগের অন্যতম সেরা পারফরম্যার রিশাদ হোসেন এবারের আসরে ছিলেন নিজের ছায়া হয়ে। 4 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 2টি, ইকোনমি 11টারও বেশি। সেই 4 ম্যাচের একটিতেও জেতেনি তার দল পিন্ডিজ। ফলে 5ম ম্যাচে এসে রিশাদকে বসিয়ে এই মাঠে নামে নবাগত দলটি। তাতেও শেষ রক্ষা হয়নি। টানা 5ম হারের দেখা পায় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি। করাচিতে আগে ব্যাট করতে নেমে পিন্ডিজের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 182 রান তোলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জবাবে 121 রানে অল আউট হয়ে যায় পিন্ডিজ। ভালোবাসা যদি অদম্য হয় তবে পৃথিবীটাও খুব ছোট হয়ে আসে। আর্জেন্টিনা থেকে কানসাস সিটি, প্রিয় দল আর মেসির প্রতি ভালোবাসার টানে অসাধ্যকে সাধন করেছেন 3 বন্ধু ভিসেন্তে, মিগুয়েল আর ইয়ামান্দু। 17,000 কিলোমিটার পথ, 16টি দেশ, বাহন বলতে স্রেফ একটি সাইকেল। ঘাম আর ধুলোবালি মেখে তাদের এই দীর্ঘ যাত্রা যেন এক মহাকাব্য। কারণ আবেগের যদি সঠিক ডানা থাকে তবে 17,000 কিলোমিটার পথও হার মানে স্বপ্নের কাছে।
ফুটবলের প্রতি ভক্তদের আবেগ কি কখনো পরিমাপ করা যায়? কেউ গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য গলা ফাটান, আবার অনেকেই প্রিয় দলের পতাকায় মুড়িয়ে নেন নিজেকে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার 3 বন্ধুর ফুটবল প্রেমের কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। বুয়েন্স এয়ারেস থেকে কানসাস সিটি, প্রায় 17,000 কিলোমিটার পথ। কেবল সাইকেলে চড়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি জমাচ্ছেন 3 ফুটবল প্রাণ। ভিসেন্তে, মিগুয়েল আর ইয়ামান্দু, 3 বন্ধু। গোয়ালিগুয়াচুই থেকে শুরু হওয়া এই দীর্ঘযাত্রায় তাদের সঙ্গী কেবল এক চিলতে আকাশ আর বুক ভরা ফুটবল প্রেম। তারা কোনো বিমানে চড়ে আয়েসে খেলা দেখতে যাচ্ছেন না, কেবল 2টি চাকার উপর ভর করে যাচ্ছেন ঘাম ঝরিয়ে, মাটির গন্ধ মেখে, প্রতিটি মাইলকে ভালোবেসে। কারণ তাদের কাছে যাত্রাটা কেবল গন্তব্যের নয়, যাত্রাটা স্বপ্নের। গ্যালারিতে বসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সমর্থন দেয়া 2025-এর আগস্টে শুরু হওয়া এই রোমাঞ্চকর মিশন এখন 16টি দেশ পেরিয়ে মেক্সিকোর সীমানায়। পথের বাঁকে বাঁকে বদলেছে মানচিত্র, বদলেছে ভাষা। প্যান আমেরিকান হাইওয়ে ধরে এগোনো এই পথ কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে উঁচু পাহাড়, কখনো বা অচেনা রোড। সবই ঠুনকো মনে হয়েছে তাদের ইচ্ছে শক্তির কাছে, কারণ তাদের জ্বালানি হিসেবে কাজ করেছে বিচিত্র মানুষের ভালোবাসা আর বৈচিত্র্য সংস্কৃতি। 16 জুন কানসাস সিটি, যেখানে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেদিন গ্যালারির হাজারো মানুষের মাঝে এই 3টি মুখ হয়তো আলাদা করা যাবে না, কিন্তু তাদের প্রতিটি দীর্ঘশ্বাসে মিশে থাকবে লাতিন আমেরিকার হাজারো মাইল পাড়ি দিয়ে প্রিয় দল আর ম্যাজিশিয়ান লিওনেল মেসিকে দেখার আকুতি। তাদের পায়ের প্রতিটি পেশি সেদিন চিৎকার করে বলবে, ভালোবাসা যদি অদম্য হয় তবে পৃথিবীটাও খুব ছোট হয়ে আসে। ক্লান্তি আছে, সেই সাথে আছে অনিশ্চয়তা, তবে নেই কোনো আক্ষেপ। তাদের চোখের উজ্জ্বলতা বিশ্বকে মনে করিয়ে দিবে, আবেগের যদি সঠিক ডানা থাকে তবে 17,000 কিলোমিটার পথ হার মানে স্বপ্নের কাছে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। শেষ হয়েছে 12তম স্বাধীনতা দিবস রাগবি প্রতিযোগিতা। বাংলাদেশ রাগবি ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার। এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রানার্স আপ হয়েছে SR রাগবি ক্লাব। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার এবং রানার্স আপ হয়েছে SR রাগবি ক্লাব। পুরুষ বিভাগে টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনোয়ারুজ্জামান, নারী বিভাগে টুর্নামেন্ট সেরা আনসারের মহসিনা লতা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জনাব আমিনুল এহসান। এ সময় উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন। আগামী মৌসুমের জন্য সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকা করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেই তালিকায় আছেন ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশামস। 2026 বিশ্বকাপ শেষে দেশটির প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির হয়ে খেলা এবং কোচ উভয় পরিচয়ে বিশ্বকাপ জেতা দিদিয়ের দেশামস। আর এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না মাদ্রিদ। আলভারো আরবেলোয়ার উত্তরসূরি হিসেবে তাকে বেছে নেওয়ার চিন্তাভাবনা করছে রেকর্ড ইউরোপ চ্যাম্পিয়নরা। বর্তমান কোচ আরবেলোয়ার অধীনে বেশ চাপের রিয়াল। লা লিগায় 1 ম্যাচ বেশি খেলে বার্সেলোনা থেকে 6 পয়েন্ট পিছিয়ে দলটি চ্যাম্পিয়ন্স লিগেও হেরেছে বায়ার্নের বিপক্ষে। রিয়ালকে চেনা রূপে ফেরাতে দেশামস হতে পারেন সেরা বিকল্প। তার হাত ধরেই বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইউরোপের বড় বড় ক্লাবগুলো আজ মাঠে নামছে। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে দেখা যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, ইউভেন্টাসকে। লা লিগায় ভিন্ন ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ। রাত 10:30টায় এসপানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা, আর রাত 1টায় সেভিয়ার প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে 10:30টায় লিভারপুল খেলবে ফুলহ্যামের বিপক্ষে। বুন্দেসলিগায় সন্ধ্যা 7টায় ইতিমধ্যে মুখোমুখি হয়ে গেছে বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুজেন। রাত 10:30টায় পাউলির বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিখ। ইটালিয়ান সেরিয়াতে রাত 10টায় উদিনেসের বিপক্ষে খেলবে এসি মিলান। 1:15টায় ইউভেন্টাসের প্রতিপক্ষ আটালান্টা। লা লিগায় জিরোনার সাথে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে উলসকে 4-0 গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। ইটালিয়ান সেরিয়াতে পিসা এসসির বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে রোমা। স্প্যানিশ লা লিগায় আগের ম্যাচে হারের মুখ দেখা রিয়াল মাদ্রিদ এই ম্যাচেও পয়েন্ট হারিয়েছে। ঘরের মাঠ বার্নাব্যুতে পুরো ম্যাচই দাপটের সাথে খেলে রিয়াল। 17টি শট এবং 9টি গোল মুখের শট নিয়েও জালের দেখা
রাখতে পারে মাত্র একবার। 51 মিনিটে গোলটি করেন ফেডরিকো ভালভার্দে। 62 মিনিটে পয়েন্ট টেবিলের 12 নম্বরে থাকা জিরোনার হয়ে সমতায় ফেরান লামা। ইপিএলে 4-0 গোলের জয়ে পয়েন্ট টেবিলের 17তম অবস্থানে উঠে এসেছে অবনমন সংখ্যায় থাকা ওয়েস্ট হ্যাম। এই হারে 20 দলের ইপিএলের 20 নম্বর দল হয়ে রইল ওলভস। আর সেরিয়াতে ডানিয়েল মালেনের হ্যাট্রিকে রোমার জয় 3-0 গোলে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।